উচ্চশিক্ষার জন্য অমুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর যেমন যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া ইত্যাদি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া কি জায়েজ? আমাদের কাছে সেই দেশগুলি এই ধরনের দেশ, পশ্চিমা দেশ হোক অথবা প্রাচ্যের দেশ হোক, পূর্বের দেশ হোক, অমুসলিম দেশের বিধান পূর্বে হোক আর পশ্চিমে হোক সমান। কখনো এই দৃষ্টিভঙ্গি থেকে দেখবেন না যে অমুসলিম দেশ যদি অস্ট্রেলিয়া হয় অথবা ইউরোপ আমেরিকা হয় তো সেগুলি সম্পর্কে দৃষ্টিভঙ্গি এক ধরনের, আর যে অমুসলিম দেশ বার্মা হয় আপনার বাড়ির পাশেই, তাই না? অমুসলিম দেশ যদি নেপাল হয়, অমুসলিম দেশ যদি ভারত হয়, তখন দৃষ্টিভঙ্গি অন্য। না, অমুসলিম দেশ বিধান একই রকম। অমুসলিম দেশের হুকুম পূর্বে হোক, পশ্চিমে হোক, উত্তরে হোক, দক্ষিণে হোক, রাশিয়া হোক আর সিঙ্গাপুর হোক, থাইল্যান্ড হোক, থাইল্যান্ড বাংলাদেশের কাছে, কিন্তু একই হুকুম। যে হুকুম থাইল্যান্ডের সেই হুকুম ইউরোপ আমেরিকার, একই হুকুম। ঠিক, তো এই বিষয়টি আজকে ভালো করে ক্লিয়ার করি। প্রথম অংশ প্রশ্নের যে অমুসলিম সংখ্যাগরিষ্ঠ, যেখানে অমুসলিমরা বেশি বসবাস করে বা অমুসলিমরা মূলত রাষ্ট্র পরিচালনা করে, রাষ্ট্র নেতা মুসলিম নয়। আজকাল মুসলিম আর অমুসলিম রাষ্ট্রের সংজ্ঞা হচ্ছে এটি, যেখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ রয়েছে আর মুসলিমদের হাতে শাসন রয়েছে, এটা মুসলিম দেশ। ইসলামিক দেশ হোক আর নাই হোক, মানে ইসলামের আইনের বাস্তবায়ন তো নাই প্রায় বললেই চলে, সেই জন্য বলছি ইসলামী দেশ হোক আর নাই হোক। আর অমুসলিম দেশ মানে যেখানে অমুসলিম সংখ্যাগরিষ্ঠ আর তারপরে অমুসলিমদের হাতে শাসন ক্ষমতা, অমুসলিম দেশ। তো অমুসলিম দেশে বিদ্যালয়ে ভর্তি হওয়া কি জায়েজ? প্রথম বলবো, যদি যেই লেখাপড়া করার জন্য অমুসলিম দেশে যেতে চাইছেন, আপনি মুসলিম দেশে বসবাসকারী, ধরেন বাংলাদেশ, আপনি অমুসলিম দেশ থেকে যাচ্ছেন না, এক অমুসলিম দেশে থেকে অন্য অমুসলিম দেশে যাচ্ছেন না, আপনি মুসলিম দেশ থেকে, উদাহরণস্বরূপ বাংলাদেশ, পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, মুসলিম দেশ থেকে, বা আরব দেশ, এই আরব দেশগুলো মুসলিম দেশ, এইগুলো দেশ থেকে অমুসলিম দেশে লেখাপড়ার জন্য যেতে চাইছেন বা ছেলেকে পাঠাতে চাইছেন, তাহলে প্রথম শর্ত হচ্ছে যে আপনার মুসলিম দেশে সেম শিক্ষার ব্যবস্থা আছে কিনা। যদি মুসলিম দেশে শিক্ষার ব্যবস্থা থাকে তো অমুসলিম দেশে পাঠানো জায়েজ নয়। একই শিক্ষা আপনি মুসলিম দেশে লাভ করতে পারছেন, কেন অমুসলিম দেশে পাঠাবেন? হারাম। তাহলে কখন পাঠাতে পারবেন? যদি সেই শিক্ষা, যেই সাবজেক্টটা পড়বেন সেই শিক্ষা এইরকম মানের মুসলিম দেশে নেই ব্যবস্থা, তাহলে অমুসলিম দেশে প্রয়োজন আছে। দুনিয়াও শিখতে হবে, ফার্জে কেফায়া, কারণ দুনিয়া করেও খেতে হবে। দেশের যে সব সমস্যাগুলি রয়েছে, পার্থিব সমস্যা, সেগুলির সমাধানে উচ্চশিক্ষিত কিছু হইতে হবে। সুতরাং প্রয়োজনের তাগিদে অমুসলিম দেশে যেতে পারবেই, কিন্তু সবাই যেতে পারবে না। এই ক্ষেত্রে আরেকটি শর্ত শুনে। প্রথম শর্ত হচ্ছে কি বললাম, যে মুসলিম দেশে ওই শিক্ষার ব্যবস্থা নেই, তখন যাবেন, তার আগে যাবেন না। দ্বিতীয় শর্ত হচ্ছে যেই শিক্ষার্থী, ছাত্রীদেরকে বলবো না, কারণ মুসলিম মেয়েদেরকে আপনি অমুসলিম কাফের দেশে পড়তে পাঠাবেন মুসলিম দেশ থেকে, এটা রাস্তা প্রথমেই বন্ধ। সহশিক্ষা মুসলিম দেশেই হারাম, তো অমুসলিম দেশে কোথা থেকে আপনি পাঠাবেন? মুসলিম দেশে কি সেপারেট শিক্ষার ব্যবস্থা আছে নাকি? সে মুসলিম ছেলেদের কথা বলছি। কোন ছেলে যেতে পারবে? যেই ছেলের কাছে এতটা দিনের জ্ঞান রয়েছে, যার দ্বারা ইয়াদফাউ বিহি শুবহাত, তার সামনে যে কাফেররা যেসব সংশয়, সন্দেহ, ইসলাম সম্পর্কে অভিযোগ উপস্থাপন করবে তাদের মিডিয়াগুলো, সেগুলিকে ধাক্কা দিতে পারে, সেগুলির প্রতিরোধ করতে পারে, ডিফেন্স করতে পারে। এতটা ইসলাম সম্পর্কে নলেজ থাকতে হবে যাতে করে অমুসলিমরা যখন ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলবে সেগুলি তার উপর যেন প্রভাব না ফেলতে পারে। কারণ সেখানে মেজরিটি নাস্তিক শিক্ষক, না হয় কাফের শিক্ষক। নাস্তিক কাফের আল্লাহ সম্পর্কে, আখেরাত সম্পর্কে, ধর্ম সম্পর্কে বিভিন্ন যখন সংশয় বলবে যে এইগুলো ওই যুগের কথা, মধ্যযুগীয় কথা, তাই না? মুসলিমরা তো বলছে মধ্যযুগীয়, মুসলিম তো অবুঝ, কিছু বুঝে না।
তো কাফের তো যা বলার তাই বলবে। এখন সেগুলির সে খণ্ডন করার মতো ক্ষমতা রাখে না, প্রভাবিত হয়ে যায়। তাহলে এমন মুসলিম ছেলের জন্য অমুসলিম দেশে পড়তে যাওয়া যায় না। কয়টা স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা আছে যারা ইউরোপ আমেরিকা বা পূর্ব পশ্চিম, যারা জাপান বা চায়না পড়তে যাচ্ছে, তাদের ইসলাম সম্পর্কে এমন জ্ঞান আছে যা দিয়ে তাদের প্রতিরোধ করতে পারবে বাতিলের? নেই। এখানে পড়া শর্ত একটি। তারপরে 2 নম্বর শর্ত, 3 নম্বর আর একটা, সেটা হচ্ছে তার কাছে এতটা আল্লাহভীরুতা থাকতে হবে, আমল থাকতে হবে, ধার্মিকতা থাকতে হবে। ইয়াদফা বিহি শাহওয়াত, তার সামনে যখন শাহওয়াত, অবাধ মেলামেশা, মদ, ঢালাওভাবে জেনা, ব্যভিচার, যেখানে সেখানে অশ্লীলতা, চারিদিকে যেদিকে তাকাচ্ছে অশ্লীলতা, অমুসলিম সভ্যতায়, সেগুলির ফিতনা থেকে নিজেকে বাঁচাতে পারবে তার তাকওয়া দিয়ে, তার ধার্মিকতা দিয়ে। কয়জন আছে কলেজ ইউনিভার্সিটি পড়ে, এতটা ইসলামের এলেম আছে আর এতটা তাকওয়া আছে, যাতে সেখানে গিয়ে পাপে পড়বে না, নারী ফিতনায় পড়বে না, মদের ফিতনায় পড়বে না, শুকুরের গোস্ত খাবে না, না খেয়ে থাকলে শুকুরের গোস্ত খাবে না। কয়জন আছে? আমার এক বাংলাদেশি ভাই ডাক্তার এখানে ছিলেন, 2005-06 সালের দিকে ছিলেন, আর এবং আমার সাথে খুব ঘনিষ্ঠ থাকতেন এবং প্রতিদিন ইফতার ক্যাম্পে বসতেন। ডাক্তার সোয়েব সাহেব, ঢাকায় বড় একটি মেডিকেল হাসপাতালের তিনি প্রধান হয়ে আছেন এখন, আল্লাহ তাকে সুস্থ রাখেন। আর ফুল দাড়ি, শেখ আলেমদের চাইতে বড় দাড়ি, মাশাআল্লাহ। তো তিনি বলছিলেন যে আমি 1 বছর অথবা তার বেশি ব্রিটেনে থেকেছি। বাড়ি থেকে, যে বাসা থেকে বেরোতাম, তো কিছু নাস্তা পানি নিয়ে বেরোতাম, আর যদি কিছু না থাও, সারাদিন আমি গোটা লন্ডন ঘুরে সারাদিন না খেয়ে শুধু চিংগাম বা আপনার চকলেট চিবিয়ে, চকলেট চুষে চলে আসতাম। কারণ কোনো আমি হোটেল পাচ্ছি না যেখানে আমি নিশ্চিত যেখানে হালাল খাবার পাবো। তাহলে যেখানে আপনার সন্দেহ আছে যে হালাল না হারাম, এখানে শুকুর গোস্ত তো দিয়ে দেবেন না, কুকুর গোস্ত দিয়ে দেবেন না, সেখানে খাওয়াই যায় না। এতটা তাকওয়া কয়জনের আছে? 1000 একটাও নেই। কথা বুঝতে পেরেছেন? তো বিষয়টি বিস্তারিত বললাম, কারণ অমুসলিম দেশে এই ইন্টারন্যাশনাল স্কুল থেকে পাশ করলে, বাংলাদেশ স্কুল থেকে পাশ করলে, এখানে ইংলিশ মিডিয়াম পাশ করলে এখন আর বাংলাদেশ ফিরে যেতে চায় না। যারা, যেসব ছেলেরা সৌদি আরবে পড়ে, সব যেতে চাইবে কাফের দেশে, কাফের দেশে। আর পয়সা আছে, বিদেশে ইনকাম করেছে, বাবা সারা জীবনের পয়সা, আর পয়সা কি দেশে পাঠাইতে পারেন না? একটা ছেলে, 2টা ছেলেকে পড়াইতে সমস্ত সারা জীবনের ইনকাম যা কিছু করেছে সব শেষ করে দিচ্ছে। বাস্তব কথা বলছি, আপনাদের এখানকার কথা বলছি, আল্লাহ হেফাজত করুন। তো যাই হোক, শর্তগুলি মনে থাকবে। জি হ্যাঁ, যদি সেই পড়ার প্রয়োজন থাকে, যে অমুসলিম দেশ থেকে শিখতে হচ্ছে ওইটি, আর তার কাছে যথেষ্ট ইসলাম সম্পর্কে জ্ঞান আছে, তা দিয়ে ডিফেন্স করতে পারবে, তার তাকওয়া আছে, ধার্মিকতা আছে, তা দিয়ে ফিতনা ফাসাদ, নারী ফিতনা আর এইসব হারাম ফিতনা থেকে বাঁচাতে পারবে নিজেকে, তাহলে অস্থায়ী যেতে পারবে। অস্থায়ী যেতে পারবে, কি বললাম? অস্থায়ী যেতে পারবে। স্থায়ী যাওয়ার বিষয়টি এতক্ষণ চলছিল অস্থায়ী সম্পর্ক। স্থায়ী যাওয়া, স্থায়ীভাবে এখন গেলাম আমি ইউরোপে থেকে যাব, ওখানকার নাগরিকত্ব নিয়ে বাংলাদেশ ছেড়ে দিয়ে, সৌদি আরব ছেড়ে দিয়ে, দুবাই ছেড়ে দিয়ে, সিরিয়া ছেড়ে দিয়ে, মুসলিম দেশ ছেড়ে দিয়ে চলে যাব, গিয়ে আমি নেপালে থেকে যাব, আমি বার্মাতে থেকে যাব, আমি থাইল্যান্ডে সারা জীবন থেকে যাব, আমি ওখানকার নাগরিকত্ব নিয়ে নেব। এটা জায়েজ কি না? মুসলিম দেশ থেকে অমুসলিম দেশে হিজরত করে নাগরিকত্ব নেওয়া জায়েজ নাই, কোন অবস্থায় জায়েজ নাই, কোন অবস্থায়। যদি মুসলিম দেশের নাগরিক হন তাহলে জায়েজ নাই। অস্থায়ীভাবে জায়েজ, অস্থায়ীভাবে জায়েজ। তার একটা হচ্ছে শিক্ষা, আর একটা হচ্ছে দাওয়ার কাজ, দিনের দাওয়াতের কাজে আমি গেলাম 1 মাস, 2 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর থেকে দিনের দাওয়াত দিয়ে আল্লাহর সৃষ্টি মানুষ তারা অমুসলিম হয়ে আছে অথবা শিরক বিদআতে ডুবে আছে, বাংলা ভাষাভাষী আছে, তাদের হেদায়েত করার কোনো লোক না, আলেম ওলামা গেল আর তাদেরকে হেদায়েত করে তারপরে সেখান থেকে চলে আসলো। কিন্তু স্থায়ীভাবে সেখানে নাগরিকত্ব নেবে না, ওটাই জায়েজ না। এটা আমার জন্যও জায়েজ নাই, কথা বলছেন, আর আপনাদের জন্যও জায়েজ নাই। মুসলিম দেশ থেকে তা যাওয়া জায়েজই নাই। এখন থাকলো এক অমুসলিম দেশ থেকে আর এক অমুসলিম দেশে যাওয়া, এটা আর একটা মাসলা, দুটোতে পার্থক্য আছে। আপনি মুসলিম দেশ থেকে কাফের দেশে হিজরত করে যাচ্ছেন, স্থায়ীভাবে এটা জায়েজ না, কারণ আপনার কাছে উত্তম বিকল্প আছে। তারপরে মুসলিম দেশে একটা সামাজিকতা আছে,
আল্লাহর ভয়ও আছে, সমাজের ভয় আছে, তারপরে সেখানে ইসলামিক পরিবেশ আছে, ইসলাম শিখার ব্যবস্থা আছে। বুঝতেই পারছেন, দেখেন যে একটা বাংলাদেশের মানুষ নামাজ পড়ে না, তারপর ইনশাআল্লাহ বলতে জানে, মাশাআল্লাহ বলতে জানে, সালাম আলাইকুম বলতে জানে। জানে কি জানে না? একক তো নামাজ পড়ে তারপরে জানে, কিন্তু কাফের দেশে বাস করবে এটা শিখতে পারবে? অত সহজ নয়, অত সহজ নয়। সেখানে নিজেকে হারিয়ে দিচ্ছে, ইহুদি খ্রিস্টানদের চাইতে নিকৃষ্ট হয়ে যাচ্ছে যে ওখানে। অমুসলিম দেশ থেকে অমুসলিম দেশে যাওয়ার ক্ষেত্রে হুকুম কি? এই ক্ষেত্রে দুটো অমুসলিম দেশের মধ্যে দেখতে হবে কোনখানে তা এই দুটো দেশ ছেড়ে বা অমুসলিম দেশগুলি ছেড়ে মুসলিম দেশে নাগরিক হওয়া যায় কিনা। প্রথম 1 নম্বরে দেখতে হবে যে অমুসলিম দেশে বাস ধরেন, কারো বাড়ি নেপালে বা ভারত বা বার্মাতে, তাহলে কোনো মুসলিম দেশে যদি হিজরত করে সেখানে নাগরিকত্ব নিতে পারে, সেখানে চলে যাবে। কিন্তু আজকাল তেমন রাস্তা খোলা নেই, মুসলিম দেশে নাগরিকত্বের জন্য রাস্তা তেমন খোলা নেই, কিন্তু অমুসলিম দেশে নাগরিকত্বের জন্য রাস্তা ওপেন। হ্যাঁ, 2-3টা বছর গিয়ে অস্ট্রেলিয়া থাকেন, নাগরিক হয়ে গেলেন। 2-5টা বছর গিয়ে থাকেন আমেরিকা, ইউরোপে থাকেন, কোথাও গিয়ে ইটালি থাকেন, নাগরিক হয়ে গেলেন। কানাডা যান, হ্যাঁ, নাগরিক হয়ে যাচ্ছে। হচ্ছে না? এইরকম সুবিধাটা নাই, যেটা দুঃখজনক। আল্লাহ যেন সুযোগ করে দেন, যারা অন্তত ঈমান আমল বাঁচাতে চায়, যারা আখিরাতকে সুন্দর করতে চায়, তাদের জন্য আল্লাহ অসহায়, তাদের জন্য আল্লাহ ভালো ব্যবস্থা যেন করে দেন এবং রাস্তাকে যেন প্রশস্ত করেন। অমুসলিম দেশ থেকে মুসলিম দেশে যদি হিজরত করা সম্ভব হয়, তাহলে অমুসলিম দেশে বাস না করে মুসলিম দেশে হিজরত করে চলে আসতে হবে। যদি তা সম্ভব না হয়, অমুসলিম দেশে থাকতেই হবে, এটা বাস্তব। তাহলে দেখতে হবে যে 2-3টে অমুসলিম দেশের মধ্যে কোনটা আমার জন্য ভালো, আমার ইমানের জন্য, আমার আমলের জন্য, আমার ইবাদত বন্দেগীর জন্য, আমার দ্বীনি শিক্ষা চর্চা করার জন্য, আমার দ্বীনের দাওয়াতের জন্য, আমার ছেলে মেয়েদেরকে মুসলিম করে রাখার জন্য কোন দেশটি ভালো। উদাহরণস্বরূপ বলতে পারেন, 2টো দেশের উদাহরণ দিই। একটা দেশ হচ্ছে ব্রিটেন আর একটা হচ্ছে ফ্রান্স। দুটোর মধ্যে কোনটা ভালো? যারা একটু জ্ঞান রাখে। হ্যাঁ, ব্রিটেনে যথেষ্ট মুসলিম আছে এবং ব্রিটেনে অনেক মসজিদ আছে, আমি গেছি, এবং সেখানে ইসলামিক অ্যাক্টিভিটিসও আছে মাশাআল্লাহ, তাই না? বিভিন্ন কমিউনিটিগুলো আছে, বাংলা ভাষাভাষী যথেষ্ট আছে, আর মুসলিমরা আছে যথেষ্ট। আর সেখানে ধর্মীয় স্বাধীনতাও খানিকটা আছে, অনেকটাই আছে। পক্ষান্তরে ফ্রান্সে যখন তখন শুনতে পাচ্ছেন যে ফ্রান্স সরাসরি ইসলামের ক্ষেত্রে বিদ্বেষ শত্রুতা পোষণ করছে, হেজাবের পাবন্দি। এমনকি আমাদের এক ভাই ওখানে, আমার কাছে নাম্বার আছে তার, ফ্রান্সের, সেই ভাই পাঞ্জাবি পরে, একদিন পাঞ্জাবি আর পায়জামা পরে চলে গেছে সিটিতে, একটু ঘুরতে চলে গেছে বাড়ি থেকে, আর তার সাথে তার ওয়াইফ ছিল বোরখা পরে। তাদেরকে ধরে নিয়ে গিয়ে থানাতে হাজির করে দিয়েছে যে এই পোশাকে কেন রাস্তায় বেরিয়েছো। তাহলে এমন দেশ, অমুসলিম দেশে বসবাস করাই জায়েজ নাই। আর তাও যদি বাংলাদেশ ছেড়ে যান, মুসলিম দেশ ছেড়ে যান, তাও পাকিস্তান ছেড়ে যাচ্ছেন, তাহলে হারাম এরকম দেশে বসবাস করা। ভালো করে শুনুন। তো যারা অমুসলিম দেশ ছাড়া কোনো উপায় পাচ্ছেন না, দেখবেন যে 2টো অমুসলিম দেশের মধ্যে কোনটা ভালো, যেখানে দেখছেন যে অনেকটা আমি নিজের জানটাও বাঁচাতে পারবো, পরিবারকেও বাঁচাতে পারবো, জান মালের হেফাজতও হবে এবং ইমান ইসলামেরও হেফাজত হবে, তুলনামূলক সেখানে বসবাস করবে। যেখানে জান মালের নিরাপত্তা নেই, যেখানে ইমান ইসলামের নিরাপত্তা নেই, সেখানে বসবাস করা জায়েজ নয়, যদি তার চাইতে ভালো ব্যবস্থা থাকে। আল্লাহ সহজ করুন। আশা করি আজকের বিষয়টি বিস্তারিত হয়েছে, এতে থেকে মানুষও উপকৃত হতে পারবেন, কারণ এই বিষয়ে অনেকের খুব সংশয় বিভিন্ন। জি, কে কোনখান থেকে হিজরত করছে এটা গুরুত্বপূর্ণ বিষয়। কে কোনখান থেকে যাচ্ছেন, আর স্থায়ী যাচ্ছেন কি না, না অস্থায়ী যাচ্ছেন, তারপরে যে যাচ্ছেন তিনি ইসলাম সম্পর্কে কতটা জ্ঞান রাখেন, আল্লাহর ভয় কতটা আছে, এই সমস্ত বিষয়গুলি যেন আমাদের মনে থাকে। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। আমি দ্বিতীয় অংশটির উত্তর দিয়ে দিচ্ছি, উত্তর অলরেডি হয়ে গেছে। উচ্চশিক্ষার পর সেসব দেশগুলিতে নাগরিকত্বের জন্য চেষ্টা করা, সেসব দেশগুলিতে ক্যারিয়ার গড়ে তোলা এসব কি জায়েজ হবে? যদি মুসলিম দেশ থেকে গিয়ে হয় তাহলে জায়েজ নয়। অমুসলিম দেশ থেকে যদি হয়, আর দেখেন যে যেই দেশে আমি গিয়েছি উচ্চশিক্ষার জন্য বা সেখানে স্থায়ীভাবে থাকার জন্য, আর একটা অমুসলিম দেশ থেকে গেছি, সেই অমুসলিম দেশ যেটা আমি ছেড়েছি সেটা আরও খারাপ, তাহলে আপনার জন্য ভালো,
আরেকটি হিজরত শুনে নেন, একই দেশের ভিতরে, মুসলিম দেশে, বাংলাদেশে, এক জায়গায় শিরক আর বেদাত, মাজার পূজা ছাড়া বাস করা মুশকিল, মিলাদ করা ছাড়া বাস করা মুশকিল। আর এক জায়গায় মাশাআল্লাহ ওইসব মাজার আর মিলাদ কিছু নেই। তাহলে আপনার একই দেশের মধ্যে এক এলাকা থেকে আর এক এলাকা হিজরত করা জরুরি। যদি আপনি দেখেন যে ওখানে আমাকে সহি নামাজ পড়তে দিচ্ছে না, আমাকে বেদাত করতে বাধ্য করছে, মাজারে ওরসে চাঁদা দিতে বাধ্য করছে, তাহলে সেই এলাকায় বসবাস করা জায়েজ নয়। সেখান থেকে হিজরত করুন না, সেখান থেকে হিজরত করুন। মেলা জায়গা আছে, যদি না জানেন আমার কাছে জেনে নেবেন যে কোন জায়গায় বাংলাদেশের মধ্যে হিজরত করলে আর আমি সেখানে শহীদ শুদ্ধ সৌদি আরবের মতো কোরআন সুন্নাহ ভিত্তিক আমি ইবাদতবন্দি করতে পারবো আর শিরক বিদআত থেকে বেঁচে থাকতে পারবো। আল্লাহ তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।